এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কাজ নেই নাকি? আপনি কি আর কিভাবে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে? আই জাস্ট হেট ইউ মিস্টার আরফান। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না, কেন বোঝেন না আপনি? কথাগুলো বলে আরিয়া সামনের দিকে হাঁটতে লাগলো। আফরান রাগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব তো এই মেয়েকে দিতেই হবে। মিস্টার আরফান চৌধুরীর সাথে এভাবে কথা বলার সাহস কি করে পেল এই মেয়ে? তার মতো এমন একজন মাফিয়া মানুষকে এইটুকুনি একটা মেয়ে এতগুলো কথা শুনিয়ে সামনে থেকে চলে গেল। এর প্রতিশোধ কিভাবে নিতে হবে ভালো করেই জানা আছে আমার। এর শেষ দেখে ছাড়বো। ফ্ল্যাশব্যাক প্রায় 4 বছর আগে কুসুমপুর নামের ছোট্ট একটি গ্রামে আরিয়া থাকে। আরিয়ার বাবা খলিল চৌধুরী। কৃষি কাজ করা তাদের পেশা। এমন নয় যে উনি পড়ালেখা করেননি, বাবা চাচা দুজনেই মাস্টার্স কমপ্লিট করেছেন। চাচা একজন দক্ষ বিজনেসম্যান, শহরে থাকেন তিনি তিনি ওখানেই তাদের বিশাল প্রাসাদময় বাড়ি স্থাপিত রয়েছে। অবশ্য দেশেও আরেকটা ইট পাথরের বাড়ি পড়ে আছে, কিন্তু এটা এখন কাজে আসে না। এতগুলো বছর ধরে ওই বাড়ির দরজা বন্ধ। চাচা যখন প্রথম ট্রান্সফার হয়ে ঢাকা যায়, তারপর থেকে ততটা আসেনি দেশে। এই তো বছর 8-9-এর কাছাকাছি হবে তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। দুজন ছেলে আর চাচিকে নিয়ে চলে গিয়েছিল। অবশ্য তার এসব কিছু ঝাপসা মনে আছে, ততটাও মনে নেই কিভাবেই বা থাকবে। আরিয়া তো তখন একেবারে ছোট ছিল। এই বছর 6-7 হবে এখন। আমাদের নায়িকা পরিচয়টা দিয়ে দিই, আরিয়া চৌধুরী। অবশ্য শেষে চৌধুরী বংশ নামটা খুব কম ব্যবহার করার চেষ্টা করছে। এইটা আরিয়া মোটেও পছন্দ করে না, কারণ চৌধুরী নামটা শুনলেই ওই লোকটার কথাই মনে পড়ে যায়। নিজেকে মহান বানানোর প্রচেষ্টা চৌধুরী শব্দটা ইউজ করে সবসময়। আরিয়া টিভিতে দেখেছে, খবরগুলোতে যখনই ওনার ব্যাপারে কিছু রিপোর্ট আসে তখনই নামটার শেষে এইটা থাকবে। যাই হোক, মেন কথায় আসে। আরিয়া এবার ক্লাস 9-এ পড়ে, আরিয়াদের এলাকার স্কুলেই। অবশ্য কয়েকবার বলেছেন তার কাছে গিয়ে শহরে পড়াশোনা করতে, কিন্তু আরিয়া কি আর ওই বাড়িতে যাওয়ার লোক? যেখানে ওই লোকটা আছে অবশ্যই নিজের পায়ে নিজে কুড়োল মারবে না, তাই না? আরিয়ার ছোট্ট বোন ছায়া, বয়সটা মনে হয় 7 চলছে এবছর। দুজন বেশ মিলেমিশেই থাকে। আর পাঁচটা বোনদের মতো ঝগড়া হয় না ওদের মাঝে। কিভাবে হবে? ওর কথাগুলো যে বেশ মিষ্টি, কত সুন্দর করে আবদার করে আরিয়ার কাছে, ফেলে দেওয়া যায় নাকি? আরিয়ার তো মনে হয় যাদের বোন এত কিউট হয় তাদের মাঝে কোনোদিন ঝগড়াই হয় না। আরিয়ার মা রহিমা বেগম, অবশ্য ক্রেডিটটা তারই বলা যায়, কারণ ঝগড়া হওয়ার আগেই রহিমা বেগম সব কিছু শুনে সেটাকে মিটিয়ে দেন। অঞ্চলের আশপাশে প্রায় সবাই আরিয়াদের পরিবারের ব্যাপারে কম বেশি অবগত। দোচালা একচালা বাড়ি, ভিটার মাঝে আরিয়াদের বাড়িটা ইট পাথরের বালু দিয়ে নির্মিত। আর পরিচিতটা আরিয়ার আব্বুর জন্যই সম্মানজনকভাবে টিকে আছে, নয়তো রোজ রোজ নিউজ চৌধুরী বাড়ির বড় ছেলে, ওই যে মাফিয়া লোকটার খুন খারাপি দেখতে দেখতে এতদিন চৌধুরী থেকে মাফিয়ার বংশধর নামে পরিচিত হয়ে যেত, যেটা এখনো আরিয়ার বাবার পরিশ্রম আর সরলতার কারণেই এখনো হয়নি বলা যায়। আর এতক্ষণ যার কথা বললাম উনি হলেন আরিয়ার বড় চাচার বড় ছেলে আফরান চৌধুরী। প্রতিদিন মানুষ খুন করে সেটাকে নিউজ বানানো তার পেশায় পরিণত হয়েছে। অবশ্য আরিয়া তাকে বড় হওয়ার সামনে থেকে না দেখলেও টিভিতেই দেখেছে, ফোনে দেখে নিয়েছে। এমনিতেই ছোটবেলা থেকেই রুচি বেরিয়ে গেছে লোকটার থেকে। এমন উদ্ভটেই লোক আর পেশাটা দেখেছে সে। আচ্ছা, ওই লোকটা তার চেয়ে কত বছর বড় হবে? 8 থেকে 10 বছর তো হবেই। আচ্ছা, বাদ দেয়া যাক লোকটার কথা। ওনার কথা ভালোই লাগে না আরিয়ার, গা ঘিনঘিন করে। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম আমি। মাঝের রুমে পা রাখতেই আম্মু আমায় এক আজগবি কথা শুনিয়ে দিলেন। কাল নাকি চাচা আসবেন আমায় নিয়ে যেতে। আশ্চর্য হলাম কিছুটা।
আমি ওই বাড়ি গিয়ে আশ্চর্য হলাম কিছুটা। আমি ওই বাড়ি গিয়ে কি করব? আমাকে কি ভূতে ধরেছে যে ওইখানে যাব? মুখের ওপর বলে দিল। রহিমা পারবো না মা। বেগম ধমকিয়ে বললেন, কেন পারবি না? আমি কি তোর খারাপের জন্য বলছি? সব দিক ভেবেই আমি বলছি। তাছাড়া শহরে গিয়ে পড়াশোনাটা চালালে আরো উন্নত হবে। আর বড় ভাইজান যেহেতু বলেছে, সেক্ষেত্রে তো আমি তার কথা ফেলতে পারবো না। আর তোর বাপ তার ভাইয়ের কথার নড়চড় কখনো করেছে? তার ভাইকে কতটা ভালোবাসে তুই তো জানিসই না। তাহলে কথা কেন বাড়াচ্ছিস? মা, আমরা জানি চাচা যান খুব ভালো মনের মানুষ, কিন্তু তার ছেলে ওই মাফিয়া মাস্তানটার বাড়িতে আমি থাকতে পারবো না। যত সব কথা, এসব বাদ দাও। তোকে কি বলছি আফরানের কাছে ঘুরঘুর করতে? জানিস না ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই? তোর চাচি তো সেই অনেক আগেই মারা গিয়েছেন। এখন ভাইজানের বয়স হয়েছে, একা চলতে কষ্ট হয় বিধায় তো তোকে যেতে বলেছে। আর এমন না যে তোকে কাজ করতে হবে, তাদের বাড়িতে অন্তত 4-5টা কাজের মানুষের থাকার কথা। ছেলেটা হয়েছে পাজি বখাটে মস্তান, সে কি তার বাপের দিকে তাকায় বছরে একবারও? তোকে তো ভাইজান নিজের মেয়ের মতোই দেখে। ছোটবেলায় কথা ভুলে গিয়েছিস? যখন ভাইজান দেশে থাকতো তখন তোর জন্য কত কি না করেছে। জানি বলেই তো বলছি, ওই বাড়ি আমার জন্য সেফ না মা। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি না। আফরান ভাইয়ার সামান্য টি শার্টটা একবার পরেছিলাম বলে ভাইয়া আমাকে অনেক বকাঝকা করেছিল, আর থাপ্পড়ও মেরেছিল। সেটা দেখে চাচা তাকে মেরেছিল বিধায় আমাকে আবার তার বন্ধুদের দিয়ে মার খাইয়েছিল। সেই এক কথা। আরে এখন কি সে ছোট আছে? তার কি এসব মনে আছে? সেটা জানি মা, কিন্তু তোমরা বুঝতেছো না কেন আমাকে? আর এ নিয়ে কথা বাড়াতে চাই না। আমি যাব না মানে যাব না। এমন সময় আগমন ঘটে খলিল সাহেবের। তিনি তাদের কথার মাঝেই কথা টেনে বললেন, তোমার মেয়ের কথা বা অনুমতি নিতে আমি বলছি, তাহলে তর্ক করছো কেন অযথা? এক কথায় শেষ। সেটা আমার কথা যদি মানতে না পারো তাহলে সোজা বের হয়ে যাও, না হলে নিজের ব্যবস্থা নিজে করো। গম্ভীর মুখে কথাগুলো বলে তিনি নিজের ঘরে যেতে যেতে বললেন, রহিমা, আজ মনে হয় বৃষ্টি আসবে। কোদালটা নিয়ে রেডি করো। খেতে পানি ভাসমান হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চাটা এখন দিব নাকি পরে? হ্যাঁ দাও, চা খেয়ে পরে বের হব। আর শুনো, কালকে ভাইজান আসবে তোমার মেয়েকে নিতে। কথা না শুনলে কি হবে আর যেন বোঝাতে না হয়। খলিল সাহেব চলে গেলেন। ছায়া বলল, আম্মু, আপু যদি চলে যায় আমি একা থাকবো কিভাবে? কার সাথে খেলবো? আম্মু, আমি আসি না তোমার কাছে? আমার সাথে মজা করবে? কিন্তু তোমার চাচা জানে তো মেয়ে নেই। তোমার চাচিও তো আল্লাহর কাছে চলে গেছে। চাচা জান একা কিভাবে থাকে? ছায়া একটু কি নিয়ে যেন ভেবে মাথা চুলকে বলল, তাই তো, চাচা জানের তো অনেক কষ্ট, একা একা থাকে। ঠিক আছে, আপু গেলে না হয় তোমার সাথে থাকবো। রহিমা বেগম হেসে উত্তরে বললেন, এই তো আমার ছোট্ট সোনামা, একটু তুই বুঝে গেল। আরিয়ার আগে ধাত শব্দ করে ফ্লোরে জোরে জোরে পা ফেলে নিজের রুমে চলে গেল। আরিয়া নিজে নিজে চোখ মুছে বলতে লাগলো, আর আমাকে কেউ কেন বুঝতেছে না? আমাকে ওই লোকটা দেখলেই মারবে জানি আমি। আমি তো ওই দিন সবাইকে মিথ্যে বলেছিলাম, কেউ না জানলেও আমি তো জানি কেন ভাইয়াকে আমি ভয় পাই। ওই দিন তো ভাইয়া আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, আর আমি কিনা তারপর থেকেই তো আর ভাইয়ার সামনে যাইনি। ভাবতে পারছে না আরিয়া চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কারো ভয়ে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রংমহলে আবদ্ধ পাখিগুলো যেন একটু ঠাঁই পাওয়ার আশা এদিক সেদিকে সেদিক ছোটাছুটি করছে। পাখিরা যেমন তাদের বাসা নতুন করে বাঁধাই করার জন্য নতুন জায়গা একটু সুযোগ খুঁজতে থাকে, আরিয়ারও মনে হচ্ছে আরিয়া নিজের বাড়ি শূন্য হয়ে নতুন বাসায় থাকার জন্য একটু সুবিধা খুঁজছে। সকালবেলা বৃষ্টির মধ্যে দিয়ে জাফর চাচা আরিয়াদের বাড়ি গিয়ে আরিয়াকে ঠিক দুপুরে কাদা মাঠে গাড়ি চালিয়ে পাকা রাস্তায় ওঠে। আরিয়া চেয়েও থাকতে পারেনি, বাধ্য হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আমার থাকতে কোনো অসুবিধা তো ছিল না।
যদি আফরান ভাইয়া না থাকতো তবে অবশ্য আসার সময় সারাটা রাস্তা একই দোয়া করেছি যেন ভাইয়ার কিছু মনে না থাকে, আমি যেন ভাইয়ার মুখোমুখি কোনো দিনও না হই। গাড়ি এসে পার্ক করলো চৌধুরী বাড়ি গেটের সামনে। বিশাল গেটটায় গাড়ি থেকে নামতেই দেখলো দোতলা সাদা রঙের মাঝে সোনালি সোনালি কারুকাজ করা। আরিয়া বাড়ির দিকে তাকে একটু অবাক দৃষ্টিতেই দেখতে লাগলো। জাফর চাচা বলে উঠলেন, কি রে মা, কি দেখছিস? ভেতরে যা। আরিয়া আমতা আমতা করে বলল, যে চাচা, আমাকে এখানে কি সত্যি থাকতে হবে? না থাকলে হয় না? কথা বলার সাথে সাথেই বুঝতে পারলো আরিয়ার কথাটা বলা ঠিক হয়নি। চাচার চেহারাটার সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেছে। আসলে আরিয়াও বলতে চাইনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। এখন আর কি করার, বলেই তো ফেলেছে, কিছুই তো করার নেই এখন। তবু চাচাকে মানাতে চাইলেও কথা কাটিয়ে। সরি চাচা, ভুলে। আরিয়ার কথাটা শেষ না হতেই চাচা আরিয়ার মাথায় স্নেহের ছোঁয়া দিয়ে বললেন, মা, তোর কি বেশি খারাপ লাগছে? আমার কাছে থাকলে তোর কি বেশি অসুবিধা হয়? আমার বাড়িটা একদম নারী শূন্য খোলা আকাশ মনে হয় রে মা। জানিস, যখন তোর চাচি ছিল বাড়িটা তো খুব ভালো লাগতো, এক হাতে সব সামাল দিত। কিন্তু আরিয়া কিছু বলার আগে চাচার চোখ ছলছল করে উঠলো। আরিয়া সেটা বুঝে নিয়ে চাচাকে আশ্বাস দিয়ে বলল, চাচা তুমি মন খারাপ করো না। আচ্ছা ছাড়ো, আমি এখানেই থাকবো, যাচ্ছি না কোথাও তোমাকে ছাড়া। এখন থেকে আমি তোমার মেয়ে। আরিয়ার কথা চাচা যেন আরো কয়েক হাজার বছর বেঁচে থাকার আশ্বাস পেল। খুশিতে উৎফুল্ল হয়ে বলে উঠলেন, সত্যি বলছিস মা? হ্যাঁ সত্যি, কিন্তু আমার একটা শর্ত আছে। এতে আবার কি শর্ত আছে? তোমার বড় ছেলে যদি আমাকে কখনো মারার চেষ্টা করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। বড় কথা হচ্ছে তোমার বড় ছেলে যেন আমাকে এখানে আছি সেটা না জানে। কথাটা বলে আমি অভিমানী দৃষ্টি আকর্ষণ করলাম চাচার। ঠিক আছে, বলবো না, কিন্তু কথা শেষ না করে চাচা কথা ঘুরিয়ে বলল, এখন চল, এত ঝড় হাওয়ায় আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পাশে ছাতা হাতে ধরে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, স্যার, একটা কথা বলার ছিল। আসলে স্যার, ছোট সাহেব আজ। কথাটা শেষ করতে দিল না জাফর চাচা। তার আগেই চাচা বলল, তোকে কথা বলতে বলেছি এখন, আর এখন কোনো কথা হবে না, ভেতরে গিয়ে বলিস। বলে হাঁটতে শুরু করলো সামনের দিকে। সঙ্গে আরিয়া ও চাচার সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলো। চারিদিকে বাড়ির সৌন্দর্য বাইরে থেকে যতটা না দেখেছে তার চেয়েও দ্বিগুণ অবাক হলো ভেতরে গিয়ে। কি সুন্দর করে বাড়িটা সাজানো। দোতলায় ওঠার আগে চোখে পড়লো বাড়ির দুই দিক দিয়ে সিঁড়ি আছে, রাজকীয়, একটু ঘোরানো হয়ে নিচের দিকে। সিস্টেমটা আরিয়ার বেশ ভালোই লেগেছে। বিশাল বড় ড্রয়িং রুমে চারিদিকে দেয়ালে বিভিন্ন টাইপের লাগানো, আবার ঘরের প্রতিটি দেয়ালের কর্নারে মাঝারি সাইজের মূর্তি, হয়তো সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। চারিদিকে মনোযোগ দিয়ে দেখার সময় হঠাৎ চাচার কথায় আরিয়ার ধ্যান ভাঙে। কি রে মা, কি দেখছিস? এমনি আর কি, আমি আমি কোথায় থাকবো? আমি ফ্রেশ হব চাচা, আমার ভীষণ গরম লাগছে। কি বলিস? এই ঝড় হাওয়ায় বৃষ্টিপাতে তোর গরম লাগছে? আসলে অনেকটা সময় গাড়িতে ছিলাম তো, তাই একটু। আচ্ছা। চাচার পাশে লোকটিকে চোখের ইশারা করতেই লোকটি আরিয়াকে বলল, ম্যাম আসুন, আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। আপনি মনে হয় চাচার সাথে সব সময় থাকেন, আই মিন বিশেষ অ্যাসিস্ট্যান্ট। লোকটি বলল, আপনি ঠিক ধরেছেন। আচ্ছা ঠিক আছে, আর শুনুন, আমাকে ম্যাম ডাকার প্রয়োজন নেই। লোকটি বলল, তাহলে ম্যাম কি বলে সম্বোধন করব? আরিয়া লোকটির কথায় ভাবতে লাগলো, ঠিকই তো, তাহলে কি বলে রাখবে। আরিয়ার ভাবার মাঝেই চাচা বললেন, তোর কি অসুবিধা হয় ম্যাম ডাকলে? অসুবিধা হয় না চাচা, কিন্তু। আরিয়াকে আর বলতে না দিয়ে চাচা বললেন, তাহলে তো সমস্যা নাই, যেটা ডাকছে সেটাই থাক। আরিয়া আর কিছু বলল না। বিকেলে চাচার সাথে নাস্তা করে রুমে আসলো আরিয়া। একটু বিশ্রাম নিয়ে ভাবলো ছাদ থেকে ঘুরে আসে। এমনিতে চাচা বলেছেন তার ছেলে নাকি বরাবর বাড়িতেই থাকেন না, কোথায় থাকে কে জানে, তবে 2-3 দিন পর পর আসে, রাতটা থাকে আবার চলে যায়। কথাটা শোনার পর আরিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে আরিয়া চাইলেই লুকিয়ে থাকতে পারে একদিনের জন্য।
এইটা ভেবেই খুশিতে আত্মহারা আরিয়ার মন। বাসায় কোনো রান্নার লোক নেই, তবে বাড়িটা পরিষ্কার আর গুছিয়ে রাখার জন্য 3-4 জন গার্ডস প্লাস কাজের লোক আছে। এখন আরিয়া আসছে, তাই রান্না বান্নার লোক রাখবে চাচা বলল। বেশ ভালোই হয়েছে, নিজেকে স্বাধীন মনে হচ্ছে আজ। বাড়িতে এমনিতে থেকে থেকে বোর হচ্ছিল, তাছাড়া উঠতে বসতে রহিমা বেগমের গা ছাড়া কথাগুলো এখন শুনতে হবে না, এটা ভেবেই আনন্দ লাফিয়ে উঠল। ছাদ থেকে চোখে পড়লো বাড়ির সামনে বিভিন্ন ফুলের গাছ, দেখে মনটা ভরে গেল। ফুলের সুবাস পাচ্ছে কিনা জানে না, তবে ফুলগুলো একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। এই মুহূর্তে ছটপট দেরি না করে দৌড়ে সিঁড়ির কাছে নামতে যাবে, তার আগেই চোখে পড়লো একটা রুমের দিকে। গলা উঁচিয়ে দেখতে চেষ্টা করলো আরিয়া। কাছের রুমটা বেশ আকর্ষণীয় মনে হলো, কারণ বাকি রুমগুলো থেকে অন্যরকম লাগলো। আরিয়া তখন এই রুমটার যাওয়া হয়নি, এই রুমের কর্নারে ছিল বিধায় সবগুলো দেখতে দেখতে এটা আর ইচ্ছে হচ্ছিল না। তাছাড়া রুমটা তখন লক করা ছিল মনে হয়। মাথা চুলকে নিশ্চিত হলো, হ্যাঁ এই রুমটা তখন লকই করা ছিল। এখন খোলা আছে, কিন্তু দরজার পুরোটা খোলা না হলেও একটু ফাঁকা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতে লাইট জ্বলছে, আর ফুলের তোড়াটা নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। কে ফেললো এই ফুলের টবটা? আশ্চর্য, গার্ডগুলো ঠিকমতো গুছিয়ে রাখতেও জানে না। অবশ্য জানবেই বা কি করে, মহিলাদের গোছানো আর পুরুষদের গোছানো এক হলো নাকি? বলতে বলতে গিয়ে দরজা খুলেই কোনো দিকে না তাকিয়ে বসে পড়ল এটা পরিষ্কার করতে। কাঁচা ফুলের ঘ্রাণ নিতে চোখ বন্ধ করে নিল, অনুভূতিগুলো যেন উড়ু উড়ু শুরু করে দিয়েছে। কি সুন্দর মন মাতানো ঘ্রাণ। আচ্ছা, বাকি সবগুলো রুমেও কি কাঁচা ফুল নাকি প্লাস্টিকের ভাবতেই লাগলো। তারই মধ্যে হঠাৎ মনে হলো আরিয়ার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আচমকা চোখের উপর ছায়া পড়তেই চোখ খুলে উপরে তাকালো। সত্যি বলতে এখানে আসাটাই উচিত হয়নি। কে জানতো আজকে আরিয়ার এই বাড়িতে চিরনিঃশ্বাস ত্যাগ করতে হবে। আরিয়া কি জানতো যে আজকেই এই মাফিয়া ভাইটা এই বাড়িতেই আসবে? আরিয়াকে কেউ কেন বললই না যে আজই আসবে? ভাবতে ভাবতেই ঠোঁট উল্টে কেঁদে দিল করে। হঠাৎ কারো জোর প্রয়োগ শক্তি আরিয়ার বাহুতে লাগতে চোখ তুলে তাকালো আরিয়া। বসা থেকে উঠিয়ে সবটা শক্তি দিয়েই মনে শক্ত করে ধরে আছে। আরিয়া ভয়ে কাঁপতে থাকে। দৃঢ় কণ্ঠে আরিয়ার বাহু চেপে ধরে বলল, হু আর ইউ? আরিয়া কাঁপতে থাকলো, তার চোখ জোড়া লাল হয়ে আছে। মনে হলো এখনই আরিয়াকে মেরে মাটিতে পুঁতে দিবে। আরিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসলে আমি এখানে। আরিয়ার কথায় অপেক্ষা না করে থেকে আবার শক্ত করে আরিয়ার বাহু চেপে ধরে বলতে লাগলো, আনসার মি, হু আর ইউ? আরিয়ার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এত শক্ত হাতে ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি হাত দুইটা বডি থেকে আলাদা হয়ে যাবে। ব্যথা সহ্য করতে না পেরে বলল, আমার লাগছে, ছাড়ুন আমাকে। এবার আর কোনো কথা না বলে আরিয়াকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিচে নামাতে নামাতে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা বাবা। তার কথায় বাড়ির গার্ডসরা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখন হয়তো চাচা বাড়ি ছিল না, তাই চাচাকে দেখতে পায়নি। উনি একজন গার্ডের দিকে তাকাতেই তাতে ধপ চেপে বলতে লাগলো, একজন বাবা কোথায়? বড় স্যার ছোট সাহেবকে আনতে গেছেন। তা এই মেয়ে এখানে কেন? এই বাড়িতে কি করছে? কার কি হয়? হু ইজ শি? গার্ড এগিয়ে এসে বলল, স্যার আমরা তো জানি না, তবে স্যারকে দেখেছি দুপুরে তাকে নিয়ে আসতে। যাওয়ার সময় বলে গেছেন যেন তার দিকে খেয়াল রাখি, উনি ওনার মেয়ে হয়। দিলেন তো ফাঁসিয়ে আমাকে। চাচা বলেছিল তার মাফিয়া ছেলেকে বলবে না, এখন কি হবে? আফরান হঠাৎ আরিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আফরান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। গার্ডদের একজন এগিয়ে এসেই বলল, ম্যাম আসলে বড় সাহেব একটু এমনই, কিছু মনে করবেন না। বলতে বলতে আরিয়ানকে ফ্লোর থেকে টেনে তুলল। হয়তো আপনাকে চিনতে অসুবিধা হয়েছে সাহেবের, তাই আর কি। আপনি ওনার কি হন? আমি এই লোকটার কিছু হই না বলে সেখানে থেকে নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। পরিবেশটা একটু গরম। জাফর সাহেব রাগান্বিত। এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিষয়টা তার কান অবধি পৌঁছেছে, তাই জাফর সাহেব
তার মাফিয়া ছেলেকে ডেকেছেন। আফরান এসে বলল, এইভাবে ডাকার মানে কি? কথাটা বলে খেয়াল করলো জাফরের পাশে আরিয়াকে। সাথে সাথে মাথার রক্তগুলো যেন নাড়া দিয়ে উঠল। আরিয়া আফরানের চোখ দেখে এই মুহূর্তে বুঝে গেছে এখন তার কপালে আবার দুঃখ আছে। তাই ভয়ে কিছু বলার আগেই ঠোঁট দুটো বেঁকে কেঁদে ফেললো। জাফর সাহেব বুঝলেন না হঠাৎ কি হলো, তাই বলল, আবার কি হলো? কাঁদছিস কেন? আরিয়া কিছু না বলে কাঁদতে লাগলো। জাফর সাহেব একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন। এবার বুঝলো আরিয়ার কান্নার কারণ। তিনি আফরানের দিকে তাকিয়ে বললেন, তুই কি মানুষ হবি না নাকি? মেয়েটাকে ভয় দেখানোর মানে কি? আর তুই সন্ধ্যায় ওর গায়ে হাত তুলছিস, এটা সত্য? আফরান এক দৃষ্টিতে দু হাত মুঠোময় করে কপাল কুঁচকে এখনো আরিয়ার দিকেই তাকিয়ে আছে। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, শুনছিস না? এ ধরনের মেয়েকে কি আদর করব বসে বসে? আফরানের কথায় জাফর সাহেব তেতে উঠলেন। আফরান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। গার্ডরা তো অবাক হয়ে সেসব দেখছে। হঠাৎ কি হলো কেউই বুঝলো না। আফরান তাতে তৎ চেপে বলল, বাবা তুমি আমার গায়ে হাত তুললে, তা অন্য একটা মেয়ের জন্য? আজ আরিয়ার ঢাকা শহরে প্রথম ক্লাস। কিছু চেনে না, তাই আরিয়াকে চাচার একজন গার্ড সহ স্কুলে পাঠিয়েছে। ক্লাস করছে, টিচার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, আরিয়া তাই বুঝছে। কিন্তু কথা হলো আরিয়ার পড়তে একদম ভালো লাগে না। টিচার ক্লাস থেকে বের হওয়ার পর একা একা বসে ভালো লাগছিল না, তাই ক্লাস থেকে বের হয়ে গিয়ে গার্ডকে বলল, আজ আর ক্লাস করব না, আমি কাউকে চিনি না, একা ভালো লাগে না। গার্ড বলল, সরি ম্যাম, স্যার বলেছে ক্লাস শেষ করে ফিরতে, নয়তো আপনাকে কথা শুনতে হবে। আমি বুঝিয়ে বলবো। আপনিও তো আমার চাচা জানের মতো, প্লিজ। অনুরোধ করে বায়না ধরল আর ক্লাস না করার জন্য। হঠাৎ চোখে পড়লো সামনে অনেক ছাত্রছাত্রীদের ভিড়। বলল, চাচা এখানে কি হচ্ছে গো? এত মানুষ কেন? তা তো আমি জানি না ম্যাম। আমাকে তুমি আর ম্যাম ডাকবে না, ওকে? আমি তো তোমার মেয়ের মতোই, আমাকে মামুনি ডাকবে, নয়তো নাম ধরে ডাকবে। কথাটা বলেই দেখলো লোকটার চোখ জল টলমল করছে। আরিয়া বলল, কি হলো চাচা, কাঁদছো কেন? কেন? আসলে কিছু না মামুনি। আরিয়া খিলখিল করে হেসে বলল, এইবার ঠিক আছে, এটাই সুন্দর। আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি একটু। কোথায় যাবে? আরিয়ার কথার উত্তর না দিয়ে ওই ভিড়ের দিকেই তাকিয়ে দ্রুত দেখতেই চাইলো আসার মাঝ পথে। হঠাৎ আরিয়ার হাত আটকে ধরলো একটা মেয়ে। তাকিয়ে দেখলো ক্লাস রুমে আরিয়ার পাশে যেই মেয়েটি ছিল ওই মেয়েটি বলল, আমাকে আটকালে কেন? মেয়েটি ভীতু নজরে হাসপাস করতে করতে আরিয়াকে বলল, এদিকে কোথায় যাচ্ছ তুমি? এখানে নতুন এসেছো, তাই তুমি কিছুই জানো না। এখানে যেও না, তোমার বিপদ হতে পারে। আরিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন? ওইখানে কি এমন হচ্ছে যে আমার বিপদ হবে? মেয়েটি বলল, পরে বলবো, এখন আসো আমার সাথে। আরিয়া জিদ নিয়ে বলল, হয়তো এখন বলো, নয়তো আমি ওইখানে যাব। কথাটি বলে ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নিল। ওদিকে যাওয়ার উদ্দেশ্যে একদম এক কদম পা ফেলতেই আরিয়ার চোখে পড়লো একটা ছেলে মারপিট করছে স্কুলের আরেকজনের ছেলের সাথে। ছেলেটি আরিয়ার সিনিয়র হবে। এই তো সকালে যখন আসলো তখন তো এই ছেলেটি আরিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল। নতুন এসেছে বলে পরিচয় হতে চেয়েছিল, কিন্তু তখন ক্লাসের ঘন্টা পড়ে যাওয়ার কারণে আর পরিচয় হওয়ার সময় পায়নি। বিধায় আরিয়া বলেছিল ক্লাস শেষে কথা বলবে, কিন্তু তার সাথে যে ছেলেটির হাতাহাতি হচ্ছে সে আর কেউ নয়, মিস্টার মাফিয়া, আরিয়ার চাচাতো ভাই আফরান। কিন্তু এভাবে মারামারি করছে কেন? তিনি ছেলেটার সাথে আরিয়ার ভাবনার মাঝে হঠাৎ করেই মেয়েটি আরিয়ার আবার আটকে দিল। ঠিক আছে, আমি বলছি, আগে শোনো। আরিয়া কিছু বলার আগে মেয়েটি বলল, আমি প্রেমা, তোমার সাথে একই ক্লাসে পড়ি, কিন্তু তুমি ওইখানে যেও না। ওই যে দেখছো যে মার খাচ্ছে, সে আমাদের সিনিয়র ভাই। আর ওই যে মারছে সে একজন মাফিয়া বা গ্যাংস্টার লোকও বলতে পারো। সব সময় শুধু মারামারি করে, কিন্তু কেন এত সব করে কেউই জানে না। তার জন্য একে এই ঢাকা শহরের মানুষ চেনে না 5%ও হবে না। সবাই একে চেনে। এর সামনাসামনি হওয়ার মানে নিজের বিপদ নিজে ডেকে আনা।
তাই এটাকে আটকাবার মতো কেউ নেই। উনি এক প্রকার উন্মাদ বলতে গেলে, কিন্তু একটা কথা কি জানো, মাফিয়া হলেও একে দেখে প্রথম প্রথম হাজার হাজার মেয়ে ক্রাশ খায়, কিন্তু পরে সত্যি জানার পর কে বা তার আশা করবে বলো? দেখতে স্মার্ট আছে, চেহারাটা নিষ্পাপ মনে হয়, দেখে কি কেউ বলতে পারবে ইনি মাফিয়া? তাও নর্মাল নয়, অন্যরকম, একদম অন্যরকম। আরিয়া কপাল কুঁচকে বলল, এটাকে দেখে নিষ্পাপ মনে হয় তোমার কাছে? আমি তো দেখেই বুঝে ফেলেছি এই ছেলে পুরাই মাফিয়া। প্রেমা আরিয়ার কথা শুনি বলল, আল্লাহ, আসতে বলো, শুনে ফেললে তোমাকে আস্ত রাখবে না। আরিয়া কথা ভালো না। তা তোমার নাম কি? আরিয়া বলল, আরিয়া। বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ কেন ভর্তি হলে? ব্যক্তিগত কারণে শহরে চাচার বাড়ি আসলাম, গ্রাম থেকে ট্রান্সফার করেছে এই স্কুলে। আচ্ছা, তা ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যাবে না ক্লাসে? ভালো লাগে না ক্লাস করতে, তাছাড়া আমি এখন বাসায় চলে যাব। আরিয়া আর কথা না বাড়িয়ে আবারও মাঠের সেই জায়গাটিতেই তাকালো। কোথায় সবাই কোথায় গেল হঠাৎ করে? বলো, পড়তে তো কারোই ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবেই। কি দেখছো? এই যে এতক্ষণ মারামারি হলো, তারা কোথায় গেল? প্রেমা হাফ ছেড়ে বাঁচলো বোধ হয়, বলল, এতক্ষণে ফয়সাল ভাইয়াকে মেরে বোধ হয় হসপিটাল পাঠিয়ে দিয়েছে আফরান ভাই। প্রেমা মুখে নামটা শুনে কলজাটা ছাদ করে উঠলো মনে হয়, বলল, তোমার ভাইয়া কোথায়? আরে ভাইয়া কেন হবে, এমনি সব মেয়েরাই ওনাকে ভাই বলেই ডাকে, কিন্তু মনে মনে সবাই হাজবেন্ডের চোখেই দেখে ওনাকে। বলে মুচকি হাসলো প্রেমা। আরিয়া আশ্চর্য হয়ে বলল, এই অদ্ভুত লোকটাকে জামাইয়ের চোখেও দেখে সবাই? তা কি নজরে দেখবে? যতই মাফিয়া গুন্ডা হোক, কথা হলো তার স্টাইল, তার ফেস, তার চালচলন, তার স্লিম শরীরের আকর্ষণীয় বডি, তার শরীরের রং, তার মুখের হালকা চাপ দাড়িগুলো কি আর গ্যাংস্টার বা মাফিয়া উপাধি দিতে মন সায় দেয়? আরিয়া বিরক্তিকর শ্বাস ফেলে বলল, থাক আর বলতে হবে না, আমি এখন যাই। কথাটা বলেই হাঁটতে লাগলো প্রেমা। চিৎকার করে আরিয়াকে ডেকেই বলল, এই আরিয়া, আজ থেকে কিন্তু আমরা ফ্রেন্ড, ওকে? আরিয়া একবার পেছনে তাকিয়ে কিছু বলল না। রাত প্রায় 2টার উপরে। আরিয়ার ঘুমটা একটু কম হচ্ছে, তবুও যেন একটু চোখটা লেগে এসেছিল, কিন্তু হঠাৎই কানে বাজলো নিচের গেটের খটখট আওয়াজ। হঠাৎ ঘুমটা হালকা হয়ে আসলো, তাই চোখটা কচলিয়ে নিল। আবারও আওয়াজ পেল, ভয়ে ধরফড়ি উঠে বসলো। এত রাতে কিসের আওয়াজ? বাড়িতে নিশ্চয় চোর এসেছে। ভাবতে লাগলো কি করবে, কাকে ডাকবে, এখন তো সবাই ঘুমাচ্ছে। আরিয়া বার কয়েক বোঝার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছে। জায়গাটা বুঝে দরজাটা খুলে এসে বাইরে দাঁড়ালো। কেউ বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে, কিন্তু এত রাতে কে হবে? গেটের দারোয়ান চাচা হয়তো। কিছু কি হয়েছে? চাচাকে একবার ডেকে দেখি। আবার নিজেই ভাবলো, না, চাচা ঘুমাচ্ছে, ঘুমিয়েই থাক। আরিয়া নিজেই প্রথমে দেখতে আসতে গেল। আস্তে আস্তে পা পা করে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। একটু দোয়া দ্রুত পড়ে নিল, আল্লাহ যেন কোনো চোর ডাকাত না হয়। তারপর আস্তে করে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই কেউ একজন আরিয়ার উপর ঢলে পড়লো, ডাল সামলাতে না পেরে। আরিয়ার কয়েক কদম পিছিয়ে গেল। আরিয়া ফ্যাপা জায়গা খেয়ে গেল, বলল, এই কে আপনি? আশ্চর্য, এত রাতে এখানে? কথা শেষ না করতেই আরিয়ার ওপর থেকে সরে দাঁড়ালো। আরিয়া দেখে ভয় হাসপাস করতে লাগলো। ভয়ে আরিয়ার মুখের কথা যেন হাওয়ায় ভেসে গেল, তবু কিছু বলার চেষ্টা করলো। আপনি এখানে এত রাতে কেন? আরিয়ার কথায় আরফান কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চোখ বন্ধ করে ঠুলে ঠুলে হাঁটতে লাগলো। মনে হলো যেন এক্ষুনি পড়ে যাবে। যেই আরিয়া ভাবলো মাত্র, অমনি আবারও পড়ে গেল। আরিয়া অবাক হয়েছে, ওনারা কি হয়েছে, এমন করছে কেন? আজব তো। আরিয়া আরফানের পাশে দুপা উঁচু করে বসতে বলতে লাগলো, এই যে মিস্টার মাফিয়া, হঠাৎ কি হলো, আজ এমন করছেন কেন? আরিয়ার কথার কোনো উত্তর আফরান দিল না। আরিয়া আর কিছু না ভেবে দরজা আটকে উপরে উঠতে উঠতে বলল, যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? যেখানে ইচ্ছে সেখানে ঘুমাক তিনি, তাতে আমার কি? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সেই ছোট্টবেলার কথা। আরিয়ার যখন 6 থেকে 7 বছর বয়স, তখনই পিছলে পড়ে ব্যথা পেয়েছে, উঠতেই পারছিল না। তখন আফরান প্রায় 14 কি 15 বছর হবে হয়তো। তখন আফরান আরিয়াকে কোলে
করে উঠিয়ে রুমে নিয়ে গিয়েছে। উনি তো আমাকে আদর করতোই, হয়তো এখন কোনো একটা বিষয় নিয়ে আমাদের ভাই বোনের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আগে তো এমন ছিল না। এটা ভেবেই বুকের ভেতরটা যেন চিনচিন করে উঠল। একবার আরিয়ার আফরানের দিকে তাকালো। কি সুন্দর মায়া মায়া লাগলো মনে হয়। শরীরে সাদা শার্ট পরা, হাতা দুটো কোনই পর্যন্ত ফোল্ড করা, কালো প্যান্ট পরা, পাশেই পড়েছিল একটা কালো কোট। ভাবান্তর হয়ে বল, আজ আমার কি হলো? এই লোকটাকে এভাবে দেখার কি আছে আজব তো। অনেকটা কষ্ট করে সবটা শক্তি খরচ করে আফরানকে উপরে রুমে নিয়ে আসলো। আরিয়ার মতো ছোট্ট একটা মানুষ যে এই লোকটাকে উপরে নিয়ে এসেছে, এই তো বেশি, তাই না? কিন্তু আরিয়া এখনো বুঝতেই পারলো না আরফানের কি হয়েছে। আজকের দিনই তো মারামারি করলো, স্কুলে দেখলো সে। আচ্ছা ভাইয়া কি কোনো কিছু খেয়েছে? মানে ওই যে বড় লোকরা যে খায় না, লাল পানি, এগুলো শুনেছি এগুলো খেলে মানুষ নিজের স্থান ভুলে যায়, বেসামাল হয়ে যায়। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম তাই হবে। ভাবনা থেকে বের হয়ে আরিয়া আরফানের মুখের দিকে তাকালো। কি গন্ধ মুখে, ইয়াথু। এই যে শুনছেন, এবার সরুন না, এসে গিয়েছি রুমে। আরফানের কথার আওয়াজ পেল না, যেমন ছিল এমনি আছে। আরিয়ার কাঁধে এক হাত জড়িয়ে পড়ে যাবে এমনভাবেই দাঁড়িয়ে আরফানকে শক্ত করে ধরেছিল যেন না পড়ে যায়। আরিয়ার কাঁধ থেকে আরফানের হাতটা ছাড়িয়ে যেই নামাতে যাবে তার আগেই আরফান ঠাস করে আরিয়াকে নিয়ে পড়ে গেল খাটের উপর। আরিয়া অবাক হয়ে তাকালো। আরিয়া কোথায় আছে তা বোঝার চেষ্টা করলো। ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন আমাকে। আসলে আরফান আরিয়ার উপর পড়ে আছে এই মুহূর্তে। এই বলিষ্ঠ ওজন সহ্য করতে না পেরে আরিয়া বারবার বলতে লাগলো, আমি ব্যথা পাচ্ছি তো, আলু ভর্তা বানিয়ে দেবেন তো একদম। কিন্তু এই লোকের কি খবর আছে? আমি নিচে থেকে ওঠার চেষ্টা করতে লাগলাম, কোনো রকম একপাশে সরিয়ে উঠতে সক্ষম হলাম আমি। গড বলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাওয়ার আগে ভাইয়ার পায়ের জুতাগুলো খুলে দিলাম। রুম থেকে চলে যাওয়ার সময় গুনগুন শব্দ শুনতে পেল আরিয়া, কিন্তু কি বলছে তা এখান থেকে বোঝার বোধগম্য নেই। তাই কাছে গিয়ে তার মুখ বরাবর তাকালো আরিয়া। যেহেতু আরফান চিত হয়ে শুয়েছিল, তাই শব্দটা মুখের চাপে হালকা এবারও শোনা গেল। প্লিজ আমাকে যেতে দিস না, আমি চলে গেলে আর ফিরবো না। দেখ সত্যি বলছি, আর ফিরবো না চলে গেলে। আরো কি যেন বলেছিল, তা বোঝার কোনো উপায় নেই। যেটুকু বুঝলো তা মাথার যেন কিছুই ঢুকলো না। তারপর